সুধী দর্শকবৃন্দ, আজকে যখন বাড়ি থেকে আমি স্টুডিওর পথে আসছি, চতুর্দিকের প্রকৃতি এক অদ্ভুত রূপে আমার কাছে ধরা দিচ্ছিল। শীত যাই যাই করেও যেন যেতে পারছে না, আবারও ফিরে ফিরে আসছে। চোখ যাচ্ছে শিমুল পলাশের গাছের দিকে, সেখানেও শিমুল কুড়িগুলো দেখছি এক বুক আগুন নিয়ে ফোটার অপেক্ষায়। ওই মোহনচূড়া, কোকিল, বসন্ত মৌরি সব যেন নিজেদের পাখা ঝেড়ে বসন্তকে তার জীবনে বরণ করে নেওয়ার জন্য তৈরি হয়েছে। এহেন বসন্ত যখন আসতে চলেছে, আমরা সাহিত্যিকরা অবশ্যই খুব জোর গলায় বলবো যে বসন্ত জাগ্রত দ্বারে, ঠিক না? এই রকম বসন্তের রূপকে, রসকে যদি আমরা ঠিক মতো করে আস্বাদন করতে চাই, তাহলে অবশ্যই আমাদের নামতে হবে সাহিত্যের আঙিনায়। আর সুধী দর্শকবৃন্দ, আজকে আমাদের মুক্ত বাংলার ডিজিটাল প্ল্যাটফর্ম মুক্ত আবহের এই যে স্টুডিও প্ল্যাটফর্মে আমন্ত্রিত হয়ে এসেছেন বিশিষ্ট যে সাহিত্যিক, তার কলমের ঝর্ণাধারায় সাহিত্যের অঙ্গন সদা মুখরিত থাকে। তাই আসুন আর দেরি না করে আমরা অত্যন্ত আন্তরিক উষ্ণতার সাথে আজকে বরণ করে নিই, আহ্বান জানাই আমাদের মাননীয় সাহিত্যিক দীপাদি, অর্থাৎ মাননীয়া দীপা কুমার মহাশয়াকে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠানের সঞ্চালনায় আমি থাকছি, চিরঞ্জীব ঘোষ। আসুন আমরা বরণ করে নিই আমাদের মাননীয় দীপাদিকে। বলুন আমাদের এই যে সাহিত্য সন্ধ্যায় এসে আপনার কেমন লাগছে, আপনার অনুভূতির দুই এক কথা ছড়িয়ে দিন এই স্টুডিও প্ল্যাটফর্মে। অসম্ভব সুন্দর একটা সন্ধ্যার সাক্ষী রইলাম আমরা, মুক্ত আবহে, মুক্ত বাংলার এই সাহিত্য সন্ধ্যার আসরে এসে নিজেকে মনে হচ্ছে আমি ধন্য। বসন্ত জাগ্রত দ্বারে, মনের মধ্যে তবু শীত যায় না, কেন জানি না। আজকে এই মুহূর্তে মনে হচ্ছে মন যেন একটু বসন্তের রঙের আনতে চাইছে নিজেকে। খুব ভালো লাগছে। আমি যার সাথে আজকে রয়েছি তিনি একজন বিশিষ্ট কবি, সাহিত্যিক, সঞ্চালক শ্রী চিরঞ্জীব ঘোষ মহাশয়। তিনি আমাদের বিশেষ পরিচিত এবং মুক্ত বাংলার খুব আন্তরিক একজন মানুষ। অনেক ধন্যবাদ স্যার আপনাকে আজকে এই জায়গায় আমাকে ডেকে আনার জন্য, আর এই সময়টুকু আমার জন্য রাখার জন্য, আর আপনি আমার সাথে থাকার জন্য। একদম। আমি তো একটি মাধ্যম মাত্র। আপনি এসছেন মুক্ত আবহের আমন্ত্রণে, আপনি এসছেন মুক্ত আবহের ফুল টিমের আমন্ত্রণে, আপনি এসছেন ঠিক পর্দার ওই পারে যারা বসে আছেন, আমাদের ঈশ্বর, আমাদের ভগবান, আমাদের আল্লাহ, তাদেরকে খুশি করার জন্য, তাদেরকে নিয়ে সাহিত্যের পথ চলার জন্য। আমরা ভীষণভাবে আজকে আনন্দিত যে এহেন গুণী একজন সাহিত্যিককে আমাদের মধ্যে আজকে এই মুহূর্তে পেয়েছি। আমাদের ডাকে সাড়া দিয়ে তিনি তার ব্যস্ত জীবন থেকে কিছুটা মুহূর্ত আমাদের জন্য ব্যয় করার জন্য প্রস্তুত হয়েছেন। এর জন্যে আমরা আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। প্রথম প্রশ্নে আমি আসি। কোনো রকম আমরা গুরু গম্ভীর সাহিত্যের সাক্ষাৎকার নয়, থাকবো শুধু দিদি এবং ভাইয়ের একটা আলাপচারিতার মধ্য দিয়ে, সাহিত্য কেন্দ্রিক একটা আড্ডার মধ্যে দিয়ে আমরা এই বাসন্তী সন্ধ্যা কাটাবো দিদি ভাই। আচ্ছা, প্রথম কবে মনে করলেন যে কলমকে আপনার সাথী করে নিতে হবে, কলম ছাড়া আপনার জীবন অপরিহার্য, সেটা প্রথম কবে আপনার মনে হলো? একদম
এই প্রথমটা খুবই প্রথম দিকে আমার জীবনের। আচ্ছা তখন আমি ক্লাস 6-এ পড়ি। আমার কাকা আমার হাতে সঞ্চয়িতা আর গীতাঞ্জলি বাহ, এনে দিয়ে বলেছিল এগুলো পড়ে দেখিস, ভালো লাগবে। তো সেই ছোটবেলায় রবীন্দ্রনাথ সঙ্গী হয়ে গেলেন, বাহ, প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ। আজও পথ চলতে চলতে প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে ঈশ্বরের সঙ্গে যেমন আমাদের জীবন কাটে, তেমনি রবীন্দ্রনাথকেও নিয়েও আমার ঠিক একইভাবে জীবন কাটে। প্রত্যেকটা সময় আমি ঈশ্বরকে যেমন করে স্মরণ করি, রবীন্দ্রনাথকেও তেমনি রাখি। এরকম করতে করতে আমি ক্লাস 6 থেকেই লেখাটা শুরু করলাম। আচ্ছা সেই সময়ে লিখতে লিখতে একদম আজকের এই দিনে এসে পৌঁছেছি, তবু কলম ছাড়তে পারলাম না। ঠিক, এটাই হয় আসলে। কলম সত্যি কথা বলতে গেলে সেই জাত সাপ, যাকে একবার ধরে তাকে কিন্তু ছাড়ে না। একদম সত্যি কথা, এটা যে অনুভব করে সে করে, সেই জানে, একদম প্রাণের বন্ধু। একদম। শুধু দর্শকবৃন্দ, জানি অধীর আগ্রহে আপনারা অপেক্ষা করছেন আমাদের মাননীয় সাহিত্যিকের কিছু সাহিত্যের নমুনা নেবার জন্য, আস্বাদন করার জন্য। তো কাজেই দেরি করব না, আমরা প্রথমেই চলে আসব তার একটি কবিতায়, তার রচনায়, তার কণ্ঠে। আপনাদের প্রসঙ্গত বলে রাখি, আমাদের সাহিত্য বন্ধু শুধুমাত্র সাহিত্য রচনা করেন না, কবিতা রচনা করেন না, তার কণ্ঠের মাধুর্যে তাকে প্রাণদানও করে থাকেন। অর্থাৎ অন্যতম উনি একজন বাচিক শিল্পী। আজকে সেই শিল্পের নিদর্শনের মধ্যে দিয়ে আমরা আসুন আজকে তার রচিত কবিতা শুনে নিই। প্রথম কবিতা আমাদের জন্য কি রাখছেন? প্রথম কবিতা, এমন যদি হতো। একটা ছোট্ট ছেলের আশা, সেই আশাকে আমি তুলে ধরেছি এর মধ্যে। দেখুন আপনাদের কেমন লাগে। এমন যদি হতো, এমন যদি হতো প্রতিদিনই আমার জন্মদিন হতো, জন্মদিনে মা যে আমার পায়েস রান্না করে, ওই দিনটাই মা কেবল থাকে ঘরে। মা যে আমার 5 বাড়ি কাজ করে, খুব যত্ন করে তেল মাখিয়ে নাওয়ায়। মা যে আমায় পায়েস রান্না করে খাওয়ায়। অন্যদিন খুব সকালে মা যে যায় কাজে, ফেরে যখন দুপুর 2টো যে বাজে। আমার জন্য থাকে আলু ভাতে ভাত 1 থালা, তাই খেয়ে মেটাই পেটের জ্বালা। এমন যদি হতো চাল ডাল বাবা আনতো, মা ঘরেই থাকতো আর রান্না করতো। 1 2 3 4 রকমের রান্না, তার সাথে থাকতো মাছের ঝালের বান্না। কতদিন খাইনি মাছ, কতদিন দেখিনি কপালে লাল টিপ আর লাল পাড়ের শাড়ি পরা মায়ের সাজ। একদিন দুপুরে দেখেছিলাম বাবা উঠোনে শুয়ে, সারা শরীর জুড়ে রক্ত পড়ছে ঝরে। মা ডেকে চলেছে, বাবা সাড়া দেয়নি সেদিন। তারপর মায়ের সিঁদুর মাখা কপাল ওরা দিচ্ছিল ধুয়ে। তারপর থেকে বাবা ফেরেনি ঘরে। এমন যদি হতো,
আমি হতাম বাবার মতো, মা থাকতো ঘরে, রোজ রোজ আমায় খাওয়াতো মা পায়েস রান্না করে। নমস্কার। কোথায় যেন একটা ভেসে গেছিলাম তার কলমের মাধুর্যে, তার কণ্ঠের মাধুর্যে। আবারও ফিরে আসছি। আমি স্বপ্নে দেখছিলাম সেই বনগালোকাল, যে বনগালোকাল ভর্তি করে ফার্স্ট ট্রেনে বহু মানুষ এসে শহরে ছড়িয়ে পড়ে, ছড়িয়ে দেয় তাদের পরিশ্রমকে, প্রত্যেকটা ঘরকে সুখী গৃহকোণ করে তোলার জন্য। আর তাদের সংসার পড়ে থাকে সুদূর কোনো একটা কুটিরের মধ্যে, অভাবের রোজ নাম চায়। আর সেখানে মৃত্যু আসে শৃগালের মতো ধীর পায়ে ছিনিয়ে নিতে প্রিয় মানুষকে। ঠিকই তাই, ঠিক এমনই একটা চিত্র আজকে আমরা পেলাম আমাদের মাননীয় কবির এই কণ্ঠের মাধুর্যে, কলমের মাধুর্যে। কোথাও সারা স্টুডিও জুড়ে তিনি ছড়িয়ে দিলেন ভীষণ বাস্তবতার রেশ, তার সাথে কিছু বিষাদের রেশ, তার সাথে একটা ক্ষয়ে যাওয়া শৈশবকে তুলে ধরলেন, যেন বাবলা গাছের ডালের ফাঁক দিয়ে দেখা ক্ষয়ে যাওয়া সেই চাঁদ। ঠিক কিনা? ভীষণ সুন্দরভাবে আমরা শুনলাম আপনার এই অমূল্য সৃষ্টি। আমরা পরবর্তী প্রশ্নে আসি। এহেন কবিকে যখন আমরা পেয়েই গেছি, তার তো সাহিত্য জীবনের আনাচে কানাচে ঢুকতে অবশ্যই ইচ্ছা করে। আপনার কি মনে আছে প্রথম সেই দিনটার কথা, যেই দিন আপনার কবিতা আপনি ছাপা অক্ষরে দেখলেন বইয়ের পাতায়? একটু নস্টালজিক হয়ে আমি আপনাকে অনুরোধ করছি সেই দিনটিতে, সেই মুহূর্তে ফিরে যেতে। কেমন ছিল আপনার সেই অনুভূতি? অসম্ভব সুন্দর। এই মুহূর্তগুলো তো ভোলা যায় না, না যে আমার লেখা বেরিয়ে আসছে একটা ছাপাখানায় পেশাই হয়ে। সকল মানুষ সেটা পড়বেন আর দেখবেন, বুঝবেন যে আমি একজন সাধারণ হলেও কিছু একটু পারি অন্তত, বা মানুষ আমাকে বলবেন যে না, লেখাটা বেশ। এইটুকুর জন্য, আর কিছুর জন্য আমরা থাকি না। আপনি সাধারণ কি অসাধারণ সে মূল্যায়ন তো আমরা করব দিদি। সত্যি অপূর্ব কবিতা আপনার। অনেক ধন্যবাদ। একদম আপনারা পাশে আছেন বলেই বোধহয় আমি এতটা পারছি। শুধুমাত্র আমরা নই, পাশে আছে আমাদের শুধু দর্শকবৃন্দ, যারা আমাদের সব সময় সাহস যোগাচ্ছেন যে এই সাহিত্যের পথে এগিয়ে যেতে। এটা আমাদের ভীষণ প্রাপ্তি, ভীষণ প্রাপ্তি। তারাই ঈশ্বর আমাদের কাছে। এর পরবর্তী পর্যায়ে ক্ষমা করে দেবেন দর্শকবৃন্দ, আজকে আমার গলার অবস্থা ভীষণ খারাপ, তবুও তার মধ্যেই অসম্ভব মাধুর্য ভরা থাকে। আমি চেষ্টা করে যাচ্ছি। গলা আমার কাছে আমার মনে হচ্ছে অপরিচিত লাগছে। যাই হোক, আশা করি কিছুদিনের মধ্যেই আবার আমি ফিরে আসতে পারবো নিজের প্রচন্ডভাবে ঠান্ডা লেগে গেছে। আমরা আবার চলে আসি আর একটা কবিতায়। এই কবিতা শোনার লোভ যেন সামলাতে পারছি না। আবার আপনার একটা সৃষ্টিতে আসি। আমরা অপেক্ষা করছে আপনার দর্শকবৃন্দ। আপনি চলে আসুন আপনার দ্বিতীয় কবিতায়। আমার দ্বিতীয় কবিতাটা না আমি একটু মজা করে লিখেছি। বাহ, বলা যায় সত্যি তো সব রকমই তো দরকার। বিষাদ যেমন আছে, আবার আনন্দ অবশ্যই। ঠিক ঠিক। তা না হলে আমরা শুধু বিষাদে ভেসে গেলে আনন্দ আমাদেরকে তো খুঁজে পাবে না। নিশ্চয়ই, চলুন আমরা একটু মজা করে নিই, আমরা একটু আনন্দ চেটে পুটে খাই, লুটে নিই ওনার কাছ থেকে। চলুন। আমার কবিতার নাম বয়স বালাই। বয়সের কথা বলবো কি আর, যারা মশাই টিনেজার সব, হাসতে খেলতে করে কলরব। 30 যখন ছুঁই ছুঁই, মন পারে না মানতে। রোদে পুড়ে ঘামে ভিজে মুখে পড়েছে কালো ছোপ,
পারেনি সে জানতে। ছোট বড় সবার জন্য কর্তব্য করতে করতে এক লাফে বয়স হলো 40। কিছুতেই সেখানে চায় না মন পা রাখতে। একবার পা ফেললেই ভীষণ বিপদ। কখন যে নিঃশব্দে আসবে 50 আপদ। আসবে যখন বালাই 60, বুড়ো নামের তকমা পড়ে মন খুঁজবে তখন কালীঘাট। ওহ কি জ্বালায় চলি ভাই, আর সহ্য হয় না বয়সের বালাই। 70 হলো এবার, রক্ষে নেই ফেরার আর। মন বলে গঙ্গা গঙ্গা, দুবেলা গীতা পড়ে মন করো চাঙ্গা। নমস্কার। দারুণ দারুণ। মানে আমাদের যে বয়স কিভাবে রাক্ষসের মতন গুটি গুটি করে আমাদের এই সম্পূর্ণ দেহে মনে একটা কবজা করে, তার একটা অপূর্ব চিত্র কোথাও আমরা খুঁজে পেলাম, যেটাকে সাধুবাদ আমরা না জানিয়ে পারছি না। অনেক অনেক অজস্র ধন্যবাদ আপনাকে। আপনাকেও। আমরা এবার আবার একটু প্রশ্নোত্তর পর্বে আসি। দিদি ভাই, বলুন। আবেগ ভীষণ মাত্রায় দরকার হয় কলমের খোরাক জোগানোর জন্য। এই কথাটা কতটা মানেন আপনি, বা আপনার লেখার ক্ষেত্রে, আপনার সাহিত্য সৃষ্টির ক্ষেত্রে এটা কি কাজ দিয়েছে? এই সম্বন্ধে যদি কিছু বলেন। 100% মানে। আচ্ছা। আনন্দের আবেগ, আমরা ভেসে যাই, আনন্দের কবিতা লিখি আমরা। বাহ। দুঃখের আবেগে আমরা যখন মথিত, তখন চোখের জলে ভাসি যখন, বাহ। তখন বেরিয়ে আসে হৃদয় বিদারিত কত অজানা জানা স্মৃতির মণিকোঠা থেকে বেদনা ঝরা কবিতা। তো সেইগুলি আমরা কখনো সময় ভুলে কলমে আনি, কখনো বোধহয় পথে যেতে যেতে সময়ের ফাঁকে হারিয়ে যায়, পারি না তাকে সময় দিতে। ঠিক এইভাবে আমাদের আবেগের মৃত্যুও ঘটে। একদম। কত ছোটোখাটো আবেগ যেগুলো মনের এই আমাদের যে মানস সরোবর, সেখানে অর্বুদের মতন ফুটে উঠে মিলিয়ে যায়। আমরা সেগুলো ধরতেও পারি না, সে সময়ও হয়তো হয় না, বা সে আমাদের ক্ষমতাও হয়তো অনেক সময় হয় না। তবে সত্যি আবেগে যদি আমরা না ভাসি, তাহলে সৃষ্টি কোথাও অপূর্ণ রয়ে যায়। আগে নিজেকে কাঁদতে হবে, তবে তা দিয়ে অন্যকে কাঁদানো যায়। আগে নিজেকে আনন্দে ভাসতে হবে, তবেই তা দিয়ে অন্যকে আনন্দে ভাসানো যায়। এই মনে হয় আমাদের যারা একটু লেখালেখি করি তাদের আসল কথা, মূল কথা। আমরা সুন্দরভাবে আমাদের এই আবেগ প্রসঙ্গিত যে কথাবার্তা, সেটা জেনে নিলাম আমাদের দিদি ভাইয়ের কাছ থেকে। আর দিদি ভাইয়ের কবিতাতেও আমরা এর কোথাও প্রতিফলন পাই। প্রতিটি শব্দের আনাচে কানাচে ভীষণ সূক্ষ্ম আবেগের প্রতিফলন রয়ে যায়, যেটা দিদি ভাইয়ের পাঠকে আরও শ্রুতি মধুর করে তোলে। আমরা আবার পরের কবিতায় আসি, দেরি না করে আমরা চলে আসি আমাদের মাননীয় কবি বন্ধুর তৃতীয় নিবেদনে। আসুন আমরা শুনে নিই আমাদের জন্য তিনি কি নির্বাচন করেছেন। শুধু দর্শকবৃন্দ, আমাদের মাননীয় সাহিত্য বন্ধু তৈরি হতে হতে আপনাদের প্রতিদিনকার যে প্রয়োজনীয় কথাটুকু সেটি বলে দিই। আপনারা যারা পর্দার ওই পারে লেখালেখিতে নিযুক্ত আছেন, যদি এই রকম সাক্ষাৎকারে আপনারা অংশগ্রহণ করতে চান, তবে দেরি না করে তাড়াতাড়ি তুলে ফেলুন, ফোন করুন 6294345327 এই নাম্বারে। আমি থাকবো আপনাদের এখানে নিয়ে আসার জন্য। ধন্যবাদ। আসুন আমরা পরবর্তী কবিতায় আসি। আপনারা আসুন আমাদের আসরে, আমাদের খুব ভালো লাগবে। একদম।
এখন আমার কবিতা। দগ্ধ মা। কেমন করে আমরা মাটিকে কাঁদাই, বাহ, হয়তো কিছুটা আমি মাটির কান্না অনুভব শুনতে পেয়েছেন। মাটির কান্না শুনতে পেয়েছি বাহ, আমার সুন্দর। অনুভবে। দগ্ধ মা। হঠাৎ মাটি কেঁদে উঠল, জ্বলে পুড়ে গেল আমার সর্বশরীর, জ্বলে পুড়ে গেল আমার সর্বশরীর। দূরের আকাশ থেকে মেঘ তাকিয়ে দেখল বোকা মানুষ নিজের মায়ের বুকে আগুন দিয়ে তাকে দগ্ধ করছে। মেঘ অবাক হলো, ব্যথায় হলো বধির। হায় রে মানুষ, যে মা তোমাকে দু হাত দিয়ে ভরিয়ে দিয়েছেন ধন ধান্যে, কখনো তুলে দিয়েছেন আশ্বিনে বা অগ্রায়ণের নবান্নে, তাঁর নরম শরীর জুড়ে সবুজ বনানী, যাঁর দেহ জুড়ে নয়নাভিরাম নদীর কলো কলতান, যাঁর বুকে কোকিল বসন্তের বাহক হয়ে তোমাকে শোনায় তার মধুর গান। তুমি যখন যা চেয়েছ দু হাত দিয়ে তিনি তোমাকে দিয়েছেন ভরিয়ে, যে তোমার মায়ের স্নেহ সুধা দিয়ে অতি যত্নে করেন লালন, তার সেই সুধা সিক্ত দেহ করছো দগ্ধ। তোমার লালসার অনলে তাকে করলে আজ সব দেহ, করলে জ্বালন। ওই মাটিতে ফলবে না কোনো ফসল আর কোনো দিন, মাটির বুক থেকে যে রক্তক্ষরণ হচ্ছে তা কালো কালো ছাই হয়ে মানুষ তোমাকে করবে দহন। বয়ে বেড়াবে তুমি তার ঋণ। তাকিয়ে দেখো আকাশ থেকে লাল বৃষ্টি পড়ছে জোরে, দগ্ধ ক্লান্ত পুড়ে যাওয়া ওই ধর্ষিত মাটির পরে, যে হে মানুষ ধিক, তোমাকে শতধিক, আগামী প্রজন্ম তোমাকে করবে না ক্ষমা, দণ্ড দেবে ঠিক ঠিক ঠিক। নমস্কার। বাহ, কি অপূর্ব, কি অপূর্ব কবিতা। আমরা সত্যি করেই মাটির উপর প্রতিনিয়ত যে অন্যায় চালিয়ে যাচ্ছি তা মাটি বলেই কিন্তু সহ্য করেন। তাই হাজার অন্যায় সন্তানের যে সহ্য করে যান সেই তো মা। মাটিকে আমরা সেই জন্যই মা আখ্যা দিয়েছি। সত্যি অপূর্ব এক চিত্র, যেখানে মাটির দুর্দশার কথা, মাটির কষ্টের যন্ত্রণার কথা আমরা শুনতে পেলাম ভীষণ সুচারুভাবে। আপনাকে অজস্রবার ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আমাদের দর্শকদের তরফ থেকে, আমাদের পুরো মুক্ত আবহ টিমের তরফ থেকে ধন্যবাদ। মুক্ত আবহ, মুক্ত বাংলা। দিদিভাই, একটা প্রশ্ন করি যেটা আমি এই মুহূর্তে আপনাকে না করার লোভ সামলাতে পারছি না। এই যে লেখেন, লেখার চরিত্রগুলো কোথায় খুঁজে পান আপনি? সমাজের বুকে, মানুষের মধ্যে, আচ্ছা সংসারের মধ্যে। আচ্ছা আচ্ছা, মানে এমনটা হয় যে আপনি হয়তো রাস্তায় বেরিয়েছেন, কোনো একটি দৃশ্য আপনার চোখে আটকে গেল, একদম। সেটা আপনার মাথায় আপনার চিন্তা শক্তিকে, আপনার স্মরণকে, আপনার মননকে
করে করে খেতে শুরু করলো একদম। এবং তার থেকে সৃষ্টি হলো একটা কবিতা। আমি কিন্তু কিছুদিন আগে আপনারই একটা কবিতা এমনই শুনেছি কোনো একটি অনুষ্ঠানে, ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না, যেখানে আপনি কোনো স্টেশনের এক দুস্থ মহিলাকে নিয়ে একদম। আপনি লিখেছিলেন সেই কবিতা। এই মুহূর্তে কি সেটি আপনার কাছে আছে? হ্যাঁ আমরা ভাই। কি আমরা কি শুনতে পারি সেই কবিতা? হ্যাঁ দাদা, এই আচ্ছা, মুহূর্তে আমার কাছে রয়েছে কবিতাখানি। আচ্ছা। কারণ এটা আমার খুব প্রিয় কবিতা, প্রিয় আর খুব কবিতা। আপনার মানে শুধু প্রিয় নয়, অনুভবের আমাদেরও কবিতা। মন ছোঁয়া কবিতা, যার জন্য আপনাকে যখন কাছে পেয়েছি এই কবিতাটি শোনার লোভ আমরা সামলাতে পারছি না। আমি আপনাকে অনুরোধ করব এই কবিতাটা নিবেদন করার জন্য। অনেক ধন্যবাদ। বোধহয় আপনাদের সকলকে আমি একটু বিষণ্ণ করে দিচ্ছি, তো এই লেখাটাও আমার সেরকমই একটা কবিতা। নাটক মানে নবরসের সমাহার, কেমন সেখানে বিষাদও একটা সুন্দর রস। তো বিষাদের সুরও বাজে। অবশ্যই অবশ্যই এটাকেও আমাদের নিতে নিতে হবে, হবে। এটাকেও চলার পথে আস্বাদন এটা তো করতে হবে। রয়েছেই। একদম না, আমাদের ভীষণ ভালো লাগছে। আপনি অনেক পড়ুন, ধন্যবাদ। আপনি পড়ুন। হ্যাঁ, বিষণ্ণ মা। সেদিন পথে চলতে চলতে দেখেছিলাম এক বুড়িমার হাত, বড় মায়াময় করুণ মুখখানি, কোনো দিকে না তাকিয়ে রাঁধতে ছিল ভাত। মাটির সরাখানি যত্নে ধরে কাঠের খুন্তিতে দিচ্ছিল নাড়ি। সবাই চলেছে যে যার কাজে, কারো সময় নাই তাকিয়ে দেখবার যে। তাদের কাছে দৃশ্যটি অতি বাজে। তিল তিল করে মাতৃ জঠরে ধরে যে শিশুটিকে মানুষ করেছিল কত আশায়, কত ঠাকুরের কাছে কত শত মানত করে গড়ে তুলেছিল যাকে হৃদয়ের ভালোবাসায়। সে যে হলো তারপর, তাই বুঝি সে বিশ্বকে করেছে ঘর। কান্না ভেজা চোখে ক্ষণিক দাঁড়িয়ে তাকে দেখে প্রাণে বাজিল বড় দুঃখ। অনেক বছর পরে, অনেক বছর পরে ভুলিতে পারিনি তার সেই বিষণ্ণ মুখ, ভুলিতে পারিনি তার সেই বিষণ্ণ মুখ। নমস্কার। কিছু মুহূর্ত আসে যখন যে কোনো শব্দকেই রাক্ষস মনে হয়, তখন শুধু মনে হয় থাকুক নিস্তব্ধতা এই ক্ষণ জুড়ে, এই মন জুড়ে, এই প্রাণ জুড়ে। সেরমই একটি মুহূর্ত তৈরি করলেন আমাদের আজকের মাননীয়া সাহিত্য বন্ধু। অপূর্ব, অপূর্ব, এক কথায় অপূর্ব। আমরা এর পরবর্তী পর্যায়ে এসে ধীরে ধীরে প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আজকে আমরা দেখে নেব আমাদের মাননীয়া সাহিত্য বন্ধু তার এই সাহিত্যের আকর কোন কোন জায়গায় রাখলেন। প্রথমেই আমার হাতে এসছে মিনতি গোস্বামী, আমাদের ভীষণ সম্মানীয় এবং কাছের মানুষ মিনতিদি। তার সম্পাদনায় বকুল ফুল উৎসব সংখ্যা, এখানে স্থান পেয়েছে আমাদের মাননীয় সাহিত্য বন্ধুর কবিতাগুচ্ছ। আমরা পেয়েছি আমাদের মধ্যে চারুবাক পত্রালিকা শারদ সংকলন, এখানেও স্থান পেয়েছে আমাদের কবি বন্ধুর কবিতা। আমরা পেয়েছি একালে ছিন্ন পত্র, তার শারদিয়া, যেটা 1400 হ্যাঁ তীর্থঙ্কর মুদ্রিত হয়েছিল 1431 খ্রিস্টাব্দে। সেখানেও কিন্তু আমাদের যিনি তীর্থঙ্কর সুমিত তিনি সম্পাদনায় ছিলেন, অত্যন্ত পরিচিত নাম, অত্যন্ত সম্মানের সাথে উচ্চারণ করতে হয় এই নামটি। এখানেও কিন্তু আমাদের কবি বন্ধুর কাজ
তার কবিতা আছে। আমার হাতে এসছে সমন্বয় পত্রিকাটি। সুসমন্বয়। হ্যাঁ, সুসমন্বয়, যেটির আত্মপ্রকাশ আশ্বিন সংখ্যা 1430। এখানেও আমাদের মাননীয় কবি বন্ধু রেখেছেন তার সাহিত্যের আখর। এছাড়াও আমরা আরও কিছু সংকলন, সুসমন্বয় হ্যাঁ, হচ্ছে আরও কিছু মিনারের- সংকলন আমাদের এটা পূর্ব এখনো বর্ধমান। পর্যন্ত হাতে আছে এবং অজস্র সংকলন, সেগুলো এই অল্প সময়ের মধ্যে আমরা পড়ে দেখাতে উঠতে পারছি পারছি না। না। সেগুলো আবারও যখন আমরা আমাদের কবি বন্ধুকে পাবো, নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরবো। আস্তে আস্তে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। হ্যাঁ, বলুন। আর মাননীয়া কবি মহোদয়া শ্রীমতী কল্পনা রায়ের কবিতার বইটি, আর সম্পদের স্যার মালিকজান স্যারের বইটি আমি এই যে নাম দুটি আমার আমরা বাপের বাড়ি উচ্চারণ থেকে একটু করলাম, পড়তে দিয়ে একদম। এসেছি, আনতে পারিনি, এর জন্য ক্ষমা করবেন, আমাদেরকে দেখাতে পারলাম না। কল্পনাদি এবং আমাদের মালিকজান ভাই, এই যে নাম দুটি আমরা খুবই অত্যন্ত পরিচিত। শ্রদ্ধার সাথে উচ্চারণ করছি। এই বর্তমান সময়ে সাহিত্যের কাণ্ডারি বয়ে নিয়ে যাওয়ার বা আমাদের রাস্তা দেখানোর এনারাও কিন্তু অন্যতম পথিকৃৎ। তাদেরও রয়েছেন। সম্পাদনায় যে পত্রিকা বেরোয় সেখানেও আমাদের কবি বন্ধু তার কবিতা লিখেছেন, রয়েছে। যেগুলো পরে আমরা সুসমন্বয় তো আছে। দেখাবো। হ্যাঁ, একজনের নাম না বললেই নয়, মাননীয়া কবি মহোদয়া শ্রীমতী মিঠু ব্যানার্জির স্রোতস্বিনী সাগরিকা, সেই বইখানিও আর একজন পড়তে নিয়ে গেছেন বলে আমি আনতে পারিনি। ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের থেকে, না দেখানোর জন্য বা নিশ্চয়ই। দেখাতে না পারার আবারও আমরা আপনাকে ডাকবো এবং সমস্ত আপনার কীর্তি বাকি যেগুলো দেখানো গেল না বা দেখানো সম্ভব হলো না, সেগুলো সবই আস্তে আস্তে ধীরে ধীরে আমরা তুলে ধরবো। আমরা আজকে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন বিদায়ের ঘন্টা, আমাদেরকে বিদায় নিতে হবে। তার আগে ছোট্ট একটা র্যাপিড ফায়ার খেলে নেব। একটি করে ছোট প্রশ্ন এবং তার উত্তরও এক কথায় বা দুটি কথায়, বেশি দীর্ঘায়িত উত্তর নয়। র্যাপিড ফায়ারটি তাহলে শুরু করছি, কেমন? আমরা জানি এই যে কলকাতা আন্তর্জাতিক বইমেলা এখনও চলছে বা আজ হয়তো শেষ দিন। আপনি যদি কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে পা রেখেছেন, আপনি কোন দিকে আগে এগোবেন? কোনো নামজাদা পাবলিশারের স্টল না লিটল ম্যাগাজিন, কোন দিকে আগে এগোতে চান আপনি? আমি অতি ক্ষুদ্র কবি, তো আমার 2-3টে কবিতা ওখানে গেছে কয়েকজন প্রকাশকের কাছে, তারা আমাকে কৃপা করেছেন, ধন্য করেছেন, নমস্কার। কিন্তু আমি লিটল ম্যাগাজিন থেকেই উঠে যেতে চাই। লিটল ম্যাগাজিন থেকে, অর্থাৎ আমাদের সাহিত্যের আঁতুড়ঘর যেটি, একদম। তাকে অস্বীকার কিন্তু আমাদের আমরা কবি করতে বন্ধু পারি না। করছেন না। ফার্স্ট স্টেপ হচ্ছে লিটল ভীষণ ম্যাগাজিন। ভালো পছন্দ। আপনি লং ড্রাইভে যাচ্ছেন, আপনার পাশে আপনার মনের মানুষটি আছেন, আর কেউ নেই। এই সময় আপনি কোন কবিতা বা কোন গানটি শোনাতে চান, তার প্রথম লাইনটি? আমি লং ড্রাইভে যাচ্ছি, ও পথ হারাবো বলে এবার পথে নেমেছি। দুরন্ত পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। আমার পরবর্তী প্রশ্ন, আপনাকে যদি 3টে বিষয় আমি দিয়ে দিলাম, বর্ষার সন্ধ্যা, গ্রীষ্মের দুপুর আর বসন্তের সকাল, এই 3টে সময়ের ভেতরে আপনি কোন সময়টিকে আপনার লেখার আবহ হিসেবে বা প্রেক্ষাপট হিসেবে বেছে নিতে চান? দেখুন, 3টে সিজনই আমাদের কাছে খুব প্রিয়। তবু তার গ্রীষ্মের মধ্যে দুপুরে যদিও ক্লান্তি আসে ভেসে, আর বর্ষার সন্ধ্যায় একটু মনমরা ভাব, কিন্তু ফাল্গুন বা বসন্তের কোকিলের সোনার ডাক তো আমরা অ্যাভয়েড করতে পারি না। আচ্ছা, ওই টাইমটা যেন আমাদেরকে যেন আঁকড়ে সারা আঁকড়ে ধরে। বছর যেন আমাদের একটা প্রতীক্ষিত একদম। অবস্থায় থাকে, যে খুব বসন্তের কাঙ্ক্ষিত জন্য সময়। একদম কাঙ্ক্ষিত তো সময়। ওই সময়টা আমাদেরকে ঠিক, সত্যি আপ্লুত ঠিক। করে। শুধু দর্শকবৃন্দ, আজকে আর সময় নেই, যাওয়ার আগে শেষ প্রশ্ন আমাদের মাননীয় সাহিত্য বন্ধুর কাছে, যারা নতুন প্রজন্ম লেখালেখির জগতে আসছে, আজকে এই স্টুডিও ফ্লোর থেকে উন্মুক্তভাবে আপনি তাদের জন্য কি বার্তা রেখে যান, ছোট করে 1-2 কথায়?
নতুন প্রজন্মের জন্য আমি সবসময় বলবো যে তোমরা তোমাদের ভাবনাটা কোনো খাতায় লিখে রাখো। সেই ভাবনা থেকে ভবিষ্যতে যদি তোমার মনে হয় যে এটা কবিতার জন্য চয়ন করতে পারি বা গল্পের জন্য চয়ন করতে পারি, কোনো একটা কিছু তোমাদের মনকে আকৃষ্ট করলো, দেখলে বা যেটা তোমাদের মনে প্রভাব ফেলেছে, বাহ। সেটা তোমরা তুলে রাখো তোমাদের কবিতার খাতায়, বাহ। গানে, গল্পে বা গল্প আড্ডায় বা তোমাদের নিজস্ব যে ডায়েরি আছে সে ডায়েরির মধ্যে। দেখবে একদিন তা কবিতা হয়ে যাবে। একদম একদম। নতুন প্রজন্মের কবি বন্ধুরা, একটি বার্তা আমাদের আজকের কবি বন্ধু তোমাদের জন্য দিয়ে গেল, ভাবনাকে হারিয়ে যেতে দিলে হবে না। দিও না, তাদেরকে ধরে রাখো, সবসময় কাছে রেখে দাও। একদম। শুধু দর্শকবৃন্দ, আজকে সবাই খুব ভালো হ্যাঁ, থাকবেন। এবারে আমাদের বিদায় নেবার বেলা। আমরা যাওয়ার আগে আমাদের সাহিত্য বন্ধু আজকে তার অমূল্য সময় নিয়ে আমাদের কাছে এসে কিছুটা সময় কাটিয়ে গেলেন। তার দীর্ঘ সুস্থ সাহিত্য জীবনের কামনা করে আজকে আমরা তাকে অত্যন্ত আন্তরিকতার সাথে বিদায় জানাবো। আবারও আশা রাখবো কোনো দিন যদি আবারও আমরা ডাকি, তাকে ঠিক এইভাবেই আমরা যেন আমাদের মধ্যে পাই। সুস্থ থাকবেন, সুস্থ সাহিত্যে থাকবেন, খুব ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।